ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিয়ে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের। সংবাদ সম্মেলনে অভ্যুত্থানের নেতারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দলগুলোকে দেয়া হয়েছে খসড়া। এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে, সেটির একটি ইস্তিহার জনগণের সামনে, জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। দেরিতে হলেও যুগান্তকারী পদক্ষেপ বলছেন আইনজীবী। জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হওয়ার আশা। ১৯৭২ সালে এরকম একটি ঘোষণাপত্র দেওয়া হয়েছিল যার নাম ছিল প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আমরা যে রাজনৈতিক বন্দোবস্ত করেছিলাম এটা ফেল করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন, যেখানে ডিসক্রিমিনেশন থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শীর্ষ সংবাদ। অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক দখল ও লুটপাটে কারা জড়িত জানে দেশের মানুষ। মন্তব্য রিজভীর। জাতীয় সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা আমির খসরুর। দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে অবতরণের সময় বিমান বিধ্বস্ত। ১২৪ মরদেহ উদ্ধার, খোঁজ নেই ৫৫ জনের। ২ জনকে জীবিত উদ্ধার। শেরপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৬ আরোহী নিহত। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় চালক ছিলেন নেশাগ্রস্ত। বাসের ছিল না ফিটনেস, জানালো পুলিশ। মালিক গ্রেফতার। ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ ট্রেইনি চিকিৎসকদের। পুনর্বহালের দাবিতে জাহাঙ্গীর গেটে অবস্থান চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী পরিবারের। এবং মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের পাসপোর্ট আটকে রেখে লাপাত্তা অনেক রিক্রুটিং এজেন্সি। ফেরত দিচ্ছে না টাকাও। মন্ত্রণালয়ের সহায়তা দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্য দিয়ে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের এবং প্রতিফলন ঘটবে গণ অভ্যুত্থানকে ঘিরে আকাঙ্ক্ষার। রবিবার সকালে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। জানান ৩১ ডিসেম্বর বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সব দল মতের মানুষের অংশগ্রহণে পাঠ করা হবে ঘোষণাপত্রটি, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে দিক নির্দেশনা হয়ে থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই নানামুখী চ্যালেঞ্জের মুখে নতুন সরকার। দেশ বিদেশ থেকে শিকার হতে হচ্ছে ষড়যন্ত্রের। এর থেকে উত্তরণে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে অভ্যুত্থানকারী নেতারা। রবিবার জরুরি সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ২০০০ ঊর্ধ্ব শহীদ এবং ২০০০ ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ বেলা ৩ ছাত্র জনতার উপস্থিতিতে ৩১ ডিসেম্বর সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা ৩১ ডিসেম্বর। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিলম্বে হলেও বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের একটি দিক নির্দেশক হিসেবে থাকবে এই ঘোষণাপত্র। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে শব্দগুলো সেই শব্দগুলোকে ধারণ করবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে,
নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। ইতিমধ্যে ঘোষণাপত্রের খসড়া সব রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। শহীদ পরিবারের সদস্য সহ সব দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষের সামনে ঘোষণাপত্র প্রকাশ করা হবে। যারা এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করেছে, জুলাই অভ্যুত্থানকে ধারণ করা প্রতিটি ব্যবসায়ী আসবে, প্রতিটি আমলা আসবে, প্রতিটি উপদেষ্টা আসবে, এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবকে যারাই ধারণ করে তারাই সেদিন সেই সংস্কৃতি কর্মীরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা 24-এর গণঅভ্যুত্থানকে ধারণ করেছে, 24-এর গণঅভ্যুত্থানের রাস্তায় নেমেছে, তারা এই প্রক্লেমেশনের অংশীদার হবে। সকলেই সেদিন শহীদ মিনারে এসে মিলিত হবে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হবে সবাই, প্রত্যাশা গণঅভ্যুত্থানকারী নেতাদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে বলে মনে করেন আইনজীবী শিশির মনির। দেরিতে হলেও একে যুগান্তকারী পদক্ষেপ বলেও মনে করেন তিনি, কেননা এই ঘোষণাপত্র কার্যকর হবে শেখ হাসিনার পতনের দিন 5 আগস্ট থেকে। 1972 সালে এরকম একটি ঘোষণাপত্র দেওয়া হয়েছিল যার নাম ছিল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এই 5 আগস্ট থেকে যে কথাগুলো এখানে বলা হচ্ছে এগুলো আমাদের জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হবে। এই সার্বভৌম জনগণ মনে করে আমরা যে রাজনৈতিক বন্দোবস্ত করেছিলাম এটা ফেল করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন, যেখানে ডিসক্রিমিনেশন থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে প্রাতিষ্ঠানিকীকরণ থাকবে, আইনের শাসন থাকবে। অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক দখল ও লুটপাটে কারা জড়িত জানে দেশের মানুষ। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। নির্বাচন না সংস্কার, এমন যুক্তিতর্ক আলোচনায় বেশ সরগরম রাজনৈতিক অঙ্গন। রাজনৈতিক দলগুলো বলছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা নির্বাচিত সরকারই করতে পারে সুনির্দিষ্টভাবে। মনোজগতে যে পরিবর্তন এসেছে, এমন পরিস্থিতিতে বিএনপি নেতারা বলছেন সংস্কার করতে গিয়ে যেন নির্বাচন বিলম্বিত না হয়। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে ভিশন 2030। আমরা জাতীয় সরকার করে 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নেই। বাংলাদেশের মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে, বাংলাদেশের মানুষের তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি। যারা সেটা অনুধাবন করতে পারবে না, ধারণ করতে পারবে না এবং অ্যাকর্ডিংলি কাজ করতে পারবে না, তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হয়ে যাবে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক দখল ও বিভিন্ন লুটপাটে কারা জড়িত তা জানে দেশের মানুষ। 71-এ তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। 5 আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। রাজধানীর নয়াপল্টনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে যুক্ত হন দলটির সিনিয়র নেতারা। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিষয়ে সবাই একমত পোষণ করেন। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও সচিবালয়ে অবস্থান করছে জানিয়ে তাদের প্রতিরোধের আহ্বান নেতাদের। এই সরকারের মূল দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতির সামনে উপহার দেয়, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার উপহার দেয়া, এবং তার আগে যতটুকু সংশোধন করা দরকার, সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো আমরা কিন্তু কেউ মানা করিনি। রাজনৈতিক বিটের সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময়ে গণমাধ্যমকেও পেশাদারিত্ব বজায় রাখতে আহ্বান জানান বিএনপির নেতারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ 3 জানুয়ারির আগেই অন্তর্বর্তী সরকারকে দেয়া হবে বলে জানিয়েছেন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। সকালে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তিনি আরও বলেন, সংস্কার কমিশনের কাছে ইসির কোনো সুপারিশ আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। এগুলো সরকারের মালিকানা, সরকারের সিদ্ধান্ত
উপর নির্ভর করবে। তো আমরা সরকারের কাছে আমরা পরামর্শ দেব যে সরকার যেন এগুলো প্রকাশ করে। ওনারা তো গুরুত্বপূর্ণ অংশীজন, অতএব গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে যেমন আমরা সরকারি কর্মকর্তাদের সাথে আলাপ করেছি, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আলাপ করেছি, আমরা নির্বাচিত প্রতিনিধিদের সাথে আলাপ করেছি, স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে আলাপ করেছি, আপনাদের সাথে আলাপ করেছি, সবার সাথে। তো ওনারাও গুরুত্বপূর্ণ অংশীজন, তাই সে ব্যাপারে ওনাদের সাথে কথা বলতে। সরকারি আদেশ অনুযায়ী আজও সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি গণমাধ্যম কর্মীদের। কাল থেকে অস্থায়ী পাস নিয়ে ঢুকতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এদিকে আগুনের কারণ খুঁজতে চতুর্থ দিনের মতো কাজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় ৫টি মন্ত্রণালয়ের সকল নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্র সহ সবকিছু। এরপর থেকেই সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকের সকল অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে গত বৃহস্পতিবারের মতো সপ্তাহের প্রথম দিন রোববারও গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে প্রবেশ করতে না পেরে অপেক্ষা করেন বাইরে। পরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। আলোচনায় উঠে আসে সোমবার থেকে অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করার বিষয়টি। এরপরেই তথ্য উপদেষ্টা নিশ্চিত করেন অস্থায়ী প্রবেশ পাস নিয়ে আগামীকাল থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। এদিকে গত ৩ দিনের মতো রোববারও আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। আগুন লাগার পর প্রধান 2টি ফটক সহ সচিবালয়ের নিরাপত্তা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরাও। দর্শনার্থীদের কাউকেই প্রবেশ করতে দেয়া হয়নি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সবশেষ জানাতে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, বুধবার গভীর রাতে সচিবালয়ে আগুনের ঘটনার পর থেকে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পুরোপুরি তৎপর হয়ে ওঠে এবং এর পরপরেই আমি যদি একটু বলি যে একটি উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এবং তার প্রধান করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। এই তদন্ত কমিটি কিন্তু বৃহস্পতিবার থেকেই তারা কাজ শুরু করেছে এবং তারা কাজ করতে গিয়ে আমরা যেটা জানতে পেরেছি বেশ কিছু আলামত তারা পেয়েছেন সন্দেহজনক। আমরা যদি একটু বলি যে আমরা মিটিং সূত্রে, বৈঠক সূত্রে এবং এই কমিটি সূত্রে যেটা জানতে পেরেছি যে এক ধরনের সাদা পদার্থ পাওয়া গেছে এই সচিবালয়ের যে পুড়ে যাওয়া 5টি মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয় থেকে এবং তারপর পরই সেটি একটা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এবং একটি বিষয় আমরা জানতে পেরেছি যে এই পরীক্ষার রিপোর্টটি আজকে সন্ধ্যার মধ্যে আসবে। আর তদন্ত কমিটি যেটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির একটি প্রাথমিক রিপোর্টও আজ সন্ধ্যার মধ্যে দেওয়ার কথা। এর পরপরেই মূলত একটি সিদ্ধান্ত আসতে পারে বলে আমাদেরকে কিছুক্ষণ আগে সচিবালয়ের বাইরে এসে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আমাদের জানিয়েছেন যে এই রিপোর্টটির উপর নির্ভর করেই মূলত কী কারণে এটি ঘটেছে বা এই ধরনের একটি আগুনের সূত্রপাত কোথা থেকে হলো সেটি কিছুটা হলেও ধারণা করা যাবে। এরপরে হয়তো বৃহত্তর পর্যায়ে একটি তদন্ত হবে। আর একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, আজও কিন্তু গত বৃহস্পতিবারের মতো গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারেননি এবং তারা অপেক্ষা করেছেন সচিবালয়ের বাইরেই। এটি নিয়েও তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের যে আগামীকাল থেকে একটি অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে যার মাধ্যমে গণমাধ্যম কর্মীরা আগামীকাল থেকে প্রবেশ করতে পারবেন। তাদের সমস্ত অ্যাক্রিডিটেশন কার্ডই বাতিল করা হয়েছে এবং 2 সপ্তাহ পরে তাদের যাদের স্থায়ী কার্ড আছে, অস্থায়ী কার্ড আছে তাদেরকে সেই অ্যাক্রিডিটেশন কার্ডটি দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং আমরা যতটা জানতে পেরেছি যে তদন্ত কমিটির পক্ষ থেকে আজকেও একটি সভা হয়েছে এবং এই সভাটির তথ্যগুলো পর্যালোচনা করা হয়েছে সভাটিতে এবং বিকেলে যখন রিপোর্ট আসবে ফরেন্সিক ল্যাবরেটরির এই রিপোর্ট এবং তদন্ত কমিটির রিপোর্ট সব মিলিয়েই পরবর্তীতে আমরা কি জানতে পারি সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে। মূলত সচিবালয়ের এই আগুনের ঘটনায় মূলত এই ছিল সবশেষ তথ্য সচিবালয়ের সামনে থেকে।
অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ জানতে সরাসরি ছিলাম সচিবালয়ের সামনে। বৈদ্যুতিক সংযোগ ও পানির লাইনে ত্রুটি, মেয়াদ নেই ফায়ার নির্বাপন যন্ত্রের। রেস্তোরাঁর রান্নাঘরে সিলিন্ডার রাখার নিয়ম না থাকলেও তা রাখা হয়েছে। রাজধানী বেইলি রোডে 2টি ভবন পরিদর্শন করে এরকম অনিয়ম পেয়েছে রাজুক ফায়ার সার্ভিস সহ আন্তঃসংস্থার প্রতিনিধি দল। এ সময় রাজুক চেয়ারম্যান জানান, ভবনকে নিরাপদ করতে নির্দেশনা দিয়ে শিগগিরই চিঠি দেওয়া হবে মালিকদের। নির্ধারিত সময় নির্দেশনা না মানলে নেওয়া হবে ব্যবস্থা। রাজুক চেয়ারম্যানের নেতৃত্বে সকালে রাজধানীর বেইলি রোডের এবিসি মেহজাবিন স্কোয়ারে পরিদর্শনে আসে আন্তঃসংস্থার প্রতিনিধি দল। শুরুতেই ভবনের রুফটপে চলে অনুসন্ধান। ভবনের বৈদ্যুতিক সংযোগ ও পানির লাইনে ত্রুটি পাওয়া যায়। এরপর ভবনের 4 তলায় রেস্টুরেন্টেও মেলে অনিয়ম। কিচেনে সিলিন্ডার রাখার অনুমতি না থাকলেও রাখা হয়েছে। মেয়াদ নেই ফায়ার নির্বাপন যন্ত্রের। ওটা আমাদের বন্ধ হয়ে গেছে, 6 মাস আগে থেকে ভাড়া ডিট হতেছে না, এই জন্য আমরা পরিবর্তন করতেছি না, ওটা ফেলাও দিতে পারতেছি না। পাশের গোল্ড প্যালেস ভবনে রয়েছে কেএফসি সহ 4-5টি রেস্টুরেন্ট। জরুরি নির্গমন দরজা ও পানির লাইনে ত্রুটি পান প্রতিনিধি দলের সদস্যরা। 15 বছর চালাইতেছি, এখন এইটাই প্রথম শুনলাম যে এইটাই ফুস পাইব হবে না, আরো মোটা লাগবে, এখন আমরা চেঞ্জ করে দিব। ফায়ার সার্ভিস জানায়, প্রতিষ্ঠানগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা উন্নত করতে হবে। ফায়ার এক্সটিংগুইশার তারা সঠিক জায়গায় রাখে নাই, বিশেষ করে আগুন লাগার যে অন্যতম সোর্স যেটা বিদ্যুৎ থেকে আগুন লাগে, সেই বিদ্যুতের ওয়ারিংগুলো যেন সঠিক মানে হয়। আর তারা দেখা যায় যে সমস্যাগুলো আছে, আমরা তাদেরকে বলছি এই সমস্যাগুলো তারা যেন দ্রুত কমপ্লিট করে। রাজুক চেয়ারম্যান জানান, ভবন ও রেস্টুরেন্ট মালিকদের আরও সচেতন হতে হবে। সব ডিপার্টমেন্টের একটা মতামত নিব, তাদের সাজেশন এবং যেগুলো ব্যত্যয় আছে এই ব্যত্যয় সহ একটা তাদেরকে চিঠি দিব, এবং আমরা যদি হয়তো একটা সময় দিব তাদেরকে এর মধ্যে ঠিক করে ফেলতে, না হলে আমরা বিধিমত যে ধরনের তাদেরকে ফাইন করার বিষয় থাকে সেটা আমরা করব। দুর্ঘটনা রোধে বেইলি রোডের পাশাপাশি রাজধানীতে ধারাবাহিক পরিদর্শন অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে রাজুক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানের খবর। জুলাই জুড়ে স্বৈরাচারের বিরুদ্ধে মিরপুরে শক্ত অবস্থানে ছিল ছাত্র জনতা। বারবারই ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো পুলিশের সঙ্গে নিয়ে মিরপুরের বিভিন্ন এলাকা দখলের চেষ্টা করলেও রুখে দেয় স্থানীয়রা। শাসক গোষ্ঠী পিছু হটলেও দিতে হয় চরম মূল্য। লাশের সারি হয় দীর্ঘ, হাসপাতালে বাড়তে থাকে আহতদের আর্তনাদ। মিরপুরের সেই স্মৃতি তুলে এনেছেন ধ্রুব ব্যানার্জি। ক্যামেরায় ছিলেন মোমেন হোসেন। মিরপুর জুলাইয়ের গণ অভ্যুত্থানে রাজধানীর এই এলাকার মূল সড়ক থেকে শুরু করে সরু গলি, প্রায় সবখানেই পুলিশের মুহুর্মুহু গুলির সামনে বুক পেতে নিজেকে স্বৈরাচারের বিরুদ্ধে সঁপে দিয়েছিল ছাত্র জনতা। সেই স্মৃতি আজও ভুলতে পারেনি ব্যবসায়ী কামরুল হাসান। সহযোদ্ধার রক্তে ভেজা চশমাটি এখনো আছে তার কাছে, যা ক্ষণে ক্ষণে মনে করিয়ে দেয় স্বৈরাচারীর বর্বরতাকে। আমাদের চোখের সামনে এইগুলিতেও 3-4টা লাশ পড়ছে। মাসুদ ভাই ছিল, আমি ওসমান, 3 জন ছিলাম। মাসুদ ভাই হঠাৎ করে শুয়ে গেছে রাস্তার ভিতরে, তো একটা পর্যায়ে দেখলাম যে ওনার মাথা থেকে ব্লিডিং হচ্ছিল, মানে কোনো কথা বলতে পারতেছিল না। তখন আমরা আলোক হাসপাতালে দিয়ে আসছি, ওখানে দেখলাম আরও 8-10টা লাশ। এতক্ষণ যেই অকুতভয় যোদ্ধা মাসুদের কথা হচ্ছিল তার ছোট্ট মেয়ে আরাবি। মাত্র 3.5 বছরেই হারিয়েছে বাবাকে। মিরপুর 10 নম্বরে হেলিকপ্টার থেকে ছোড়া গুলি লাগে মাথায়। এরপর হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি। আমি বাবু ওর সমস্ত শরীর হাতাচ্ছি, আমি ওর সাথে কথা বলতেছি। ওই অবস্থাতে দেখেও না আমার একটাবার মনে হয় নাই যে কোন একটা কিছু হবে। একটা কথাই মনে হচ্ছিল কিছু হবে না, ও খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আহত অনেকে এখনো হাসপাতালে লড়াই করছেন যন্ত্রণার সঙ্গে। 18 জুলাই আহত হওয়ার পর হাসপাতালের বেডে রেখেই এই যোদ্ধাদের বিরুদ্ধে হয়েছে গায়েবী মামলা। আমার 2 পা, এই পায়ের হাড্ডি চুরমার আর এই পায়ের নার্ভ ইনজুরি। এই রোগীর বেডে বসে ভর্তি অবস্থায় আমার মামলা। যদি বলি যে স্যার আমাদের যে চিকিৎসাটা এখন কি হবে করে, ওরা বলে কি তোমাদের কাগজপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিছি, কিন্তু ওই জায়গার থেকে ওরা কোনো কিছু জানাইতেছে না। চা বিক্রেতা বাবার সঙ্গে রাব্বির দেখা হয় 5 আগস্ট সন্ধ্যায়। ঘণ্টাখানেক পর খবর আসে গুলির আঘাতে নিহত হয়েছে 12 বছর বয়সী মাদ্রাসা ছাত্র রাব্বি। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপে করতে হয় দ্রুত দাফন। হুমকি দুমকি দিয়ে সৈয়দ মোল্লা আমারে কয় যে ওরে কোনো জায়গায় নেওয়া যাবে না, ওরে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করেন, সমস্যা হইব। কোনটা কিরকম চলাফেরা এটি আমার মনে পড়ে। আমার একটু ধরতেও দেয়নি, আমার খালি দূরে বই একটু দিয়ে আইছি।
এই এলাকার বাসিন্দাদের মুখে মুখে এখনো আছে নির্মমতার হাজারো উদাহরণ। এখানে আমার সামনে 4 জন গুলিবিদ্ধ, একজন স্পট ডেড। আমি আমার সাথে দৌড়াতে হঠাৎ করে আমি বলছি যে সম্ভবত পায়ে উষ্টা খেয়ে পড়ে গেছে, দেখি না, পরে পিছনে তাকা দেখি যে গুলিবিদ্ধ। 6-7টা মোটরসাইকেল ওরা 6-7 রোড দিয়ে ঢুকছে, ঢুইকা যেইখানেই একাধিক মানুষ পেয়েছে সেইখানেই ওরা গুলি করেছে। 5 তারিখ সন্ধ্যার পরে 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এতক্ষণ বেশ কিছু নির্মম ঘটনা শুনলাম, তবে একটি ব্যাপারে আমাদের খটকা লেগেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় 4 থেকে 5 ঘন্টা পর একটি মেয়ে ঠিক পাশের এলাকাতেই নিহত হয়েছেন। তবে সেটা কিভাবে? মাত্র 18 দিনের ব্যবধানে এক পরিবার থেকে হারিয়ে গেছে 2 সদস্য, আকরাম খান রাব্বি এবং মেহরুন্নেসা তানহা। আমি আবার এইখানে দাঁড়া আর ওইখানে দাঁড়ানো, গুলাগুলি হইতেছে, এই জানলাটা আটকাই দিছে, এইটা আটকাবো, দেখি তানহা মোবাইলটা এইখানে পড়ে গেল আর ওইখানে পড়ে রক্তের এখনো দাগ আছে। আমাদের মারামারি ঝগড়া প্রত্যেক দিনই হইতো। এখন আমার ঘরে আমার সাথে ঝগড়া করার মতো কেউ নাই। আহত কিংবা নিহত পরিবারের আর্তনাদে এখন একটাই দাবি, ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। পূর্বাচলে বুধবার শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জুলাই আগস্ট শহীদদের সম্মানে থাকছে নতুনত্ব। অনলাইনে কাটা যাবে প্রবেশ টিকিট। দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় 127 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 181 জন আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানে 2 জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন 52 জন। ইঞ্জিনে পাখি প্রবেশ করায় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয় এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। রোববার সকালে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ছেড়ে আসা জেজু এয়ারের যাত্রীবাহী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণের জন্য চেষ্টা করেন পাইলট। তবে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের দেয়ালের ধাক্কা লাগে, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বিমানটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। শুরু হয় উদ্ধার অভিযান। বিমানের ত্রুটি বুঝতে পেরে প্রথমবার অবতরণের প্রচেষ্টায় ব্যর্থ হন পাইলট। পুনরায় আকাশে উঠতে থাকে বিমান। কর্তৃপক্ষের মতে দ্বিতীয় প্রচেষ্টায় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণের জন্য সিদ্ধান্ত নেন পাইলট। বিমানের চাকা বের না হওয়ার কারণে বেলি ল্যান্ডিং বা বিমানের পেটের উপর ভর করে অবতরণের চেষ্টা করলে গতি কমাতে ব্যর্থ হন। এ সময় দ্রুত গতিতে বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে বেরিয়ে বাইরের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। ল্যান্ডিং গিয়ারের ত্রুটির সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিক তদন্তে পাখির আঘাতের প্রমাণ পাওয়া গেছে। বিমানটি পাখির ঝাঁকের সঙ্গে সংঘর্ষ হয় এবং পাখি ইঞ্জিনে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। থাইল্যান্ড থেকে রাত 1:30টায় ছেড়ে আসা বিমানটিতে 173 জন কোরীয় ও 2 জন থাই যাত্রী ছিলেন। ক্রু ছিলেন 6 জন। স্থানীয় সময় সকাল 8:30 অবতরণের কথা ছিল। ভয়াবহ এই বিমান বিধ্বস্তের ঘটনায় দক্ষিণ কোরিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এর মধ্যে দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন জেজু এয়ারলাইন্সের কর্তৃপক্ষ। একই সঙ্গে হতাহতদের প্রত্যেক পরিবারকে আর্থিক ক্ষতিপূরণেরও প্রতিশ্রুতি দিয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। শেরপুরে বাস, সিএনজি, অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারী সহ 6 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 1 জন। সকালে সদর উপজেলার ভাতশালা জোড়া পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিজেরাই হারালেন প্রাণ। মুহূর্তেই তছনছ হয়ে গেল সবকিছু। স্বজন হারাদের কান্নায় ভারী চারপাশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে কুড়িগ্রামের রৌমারী থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা রিফাত পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে শেরপুরের ভাতশালা এলাকায় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই 5 জন মারা যান। এমন একটা কুকুর বাচ্চা, কুকুরটারে সিএনজি কাটানোর জন্য চেষ্টা করছে, যে সরাসরি বড় গাড়ির মধ্যে লাগিয়ে গেছে। এই চালকগুলা অতি বেশি এরা দ্রুত গাড়ি চালায়।
এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধার করা হয় নিহতদের লাশ, আহতদের পাঠানো হয় শেরপুর সদর হাসপাতালে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। পরে দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। মুখোমুখি সংঘর্ষ, উক্ত সংঘর্ষে সিএনজি যাত্রী 5 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এর মধ্যে 2 জন মহিলা, 3 জন পুরুষ। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করলেও পালিয়ে গেছে বাসের চালক ও তার সহকারী। সময় সংবাদ, শেরপুর। শেরপুরের সড়ক দুর্ঘটনার বিস্তারিত জানাতে সদর হাসপাতালে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি যাচ্ছি তার কাছে। শেরপুরের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্পের কাছে সকাল 11:30টার দিকে আজকে একটি দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে রিফাত পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তো এই বাসটি যখন ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছে তখন নকলা থেকে একটি সিএনজি যোগে 6 জন যাত্রী নিয়ে চালক শেরপুর আসছিল। আমরা জানতে পেরেছি সেই চালক একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মূলত আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দ্রুতগামী রিফাত পরিবহনের সামনে চলে আসে এবং সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এখানে সিএনজিতে থাকা 5 জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায় এবং পরবর্তীতে একজন যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। আমরা জানতে পেরেছি এখানে যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে 3 জন পুরুষ রয়েছে এবং 3 জন নারী রয়েছে। এখানে একই পরিবারের 2 ভাই বোন নকলা উপজেলার গণপদ্দি থেকে তারা শেরপুর আসছিল একটি পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য, কিন্তু পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। আমি আরো জানতে পেরেছি 2 জন ব্যক্তি এখানে এই সিএনজি যোগে শেরপুর আসছিলেন। তারা শেরপুর হয়ে জামালপুর জেলার বকশীগঞ্জ যাওয়ার কথা। বকশীগঞ্জ একটি জানাজায় অংশগ্রহণ করার কথা ছিল তাদের। তারা জানাজায় যাওয়ার পথে এই দুর্ঘটনায় আক্রান্ত হয়ে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন। এবং আমি জানতে পেরেছি যে সিএনজি চালক লোকমান হোসেন কিছুদিন আগে বিদেশে ছিলেন। তিনি বিদেশ থেকে এসে তিনি নিজে সিএনজি কিনে সিএনজি চালাচ্ছিলেন এবং সিএনজি চালিয়ে তিনি নিজের জীবন বাঁচাচ্ছিলেন এবং অর্থাৎ রোজগারের পথ বের করেছিলেন। তো আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যারা নিহত হয়েছেন তাদের পরিবারের তাদের মৃতদেহ দাফন কাফনের জন্য সরকারি বিধান অনুযায়ী যে অনুদান দেওয়ার বিধান রয়েছে তিনি তাদেরকে দিবেন বলে আমাকে জানিয়েছেন জেলা প্রশাসক। তো শেরপুরের সড়ক দুর্ঘটনার 6 জন নিহতের ঘটনায় এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম শেরপুর সদর হাসপাতালের সামনে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় প্রাইভেট কার সহ 3 জনকে চাপা দেয়া বাসের চালকের পর এবার ব্যাপারী পরিবহনের মালিক ডাব্লু ব্যাপারীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। নেশাগ্রস্ত ও অপ্রশিক্ষিত চালক দিয়ে বাসটি চালানোর কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা পুলিশের। যদিও চালকের দাবি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটেছে এই দুর্ঘটনা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। শুক্রবার সকাল 11টা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় অপেক্ষারত প্রাইভেট কার, মোটরসাইকেল ও মাইক্রোবাস হঠাৎই ব্যাপারী পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস পিষে দেয় প্রাইভেট কারকে। নিভে যায় 6টি প্রাণ। এই ঘটনায় প্রাণ হারান প্রাইভেট কারের যাত্রী আমেনা বেগম সহ বড় মেয়ে ইশরাত জাহান ইমি, ছোট মেয়ে রিহামণি ও নাতি আয়াজ হোসেন। এছাড়া মেয়ে জামাই সোহান, মেজো মেয়ে অনামিকা সহ পরিবারের আরও 3 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের গ্রামের বাড়ি জেলার সিরাজদি খানের নন্দনকোলা গ্রামে। একই দুর্ঘটনায় রাজধানীর মগবাজারের বাসিন্দা মোটরসাইকেল চালক সুমন মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমা আক্তার ও ছেলে আব্দুল্লাহ মারা যান। ঘটনার দিনই দুর্ঘটনায় দায়ী গাড়ি চালককে গ্রেপ্তার করেছে র্যাব। পরে নিহতের স্বজনদের দায়ের করা মামলার
পরিপ্রেক্ষিতে শনিবার রাত 12:30টার দিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয় ব্যাপারী পরিবহনের মালিক ডাবলু ব্যাপারীকে। হাইওয়ে পুলিশ রোববার দুপুরে জেলার শ্রীনগরের হাসারা হাইওয়ে থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানায়। এ ধরনের একটা গাড়ি যার ফিটনেস নাই, যার রুট পারমিট এক্সপায়ার করে গিয়েছিল, ঠিক আছে, এই ধরনের লাইসেন্সবিহীন একজন ড্রাইভারকে যারা ডিপ্লয় করেছে, এই ব্যানারের যে মালিক আছে ডাবলু ব্যাপারী, তাকে আমরা অভিযান চালিয়ে তাকে আমরা গতকালকেই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সরকারি হিসেব অনুযায়ী 55 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এই এক্সপ্রেসওয়েতে 2022 সালের জুন থেকে এ পর্যন্ত 990টি দুর্ঘটনায় 140 জন নিহত ও 1445 জন আহত হয়েছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ভাতা 50,000 টাকা করার দাবিতে শাহবাগ অবরোধ করে আন্দোলন করছেন প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। দফায় দফায় আন্দোলন করে যৌক্তিক সমাধান না মেলায় কর্মবিরতি দিয়ে সমাবেশের ডাক দেন তারা। এতে বন্ধ হয়ে গেছে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল। 7 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রাজধানীর শাহবাগে বেসরকারি ট্রেনি চিকিৎসকরা 25,000-এর ভাতা 50,000 করার দাবিতে স্লোগানে উত্তাল রাজপথ। এক দফা দাবিতে রোববার সকাল থেকেই শাহবাগে অবস্থান নেন সারা দেশ থেকে আসা ট্রেনি চিকিৎসকরা। 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে প্রথমে বিএসএমএমইউর প্রধান ফটকে অবস্থান নেন তারা। যৌক্তিক সমাধান না আসায় বেলা 11:30টার দিকে পুলিশি ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের দাবি, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। 25,000 টাকা করে পাই আমরা, 50,000 টাকা অথবা নবম গ্রেড সাথে সমমানের যে সুবিধাগুলো পাওয়া হয় ওটা দাবি করছে। 30,000 টাকা প্রজ্ঞাপনটা প্রত্যাখ্যান করা প্লাস হচ্ছে আমাদের যে ন্যায্য দাবি সেটা মেনে নিতে হলেও আমরা ডিউটিতে চলে যাব। দফায় দফায় আন্দোলনের মুখে ভাতা প্রথমে 5,000 টাকা বাড়িয়ে 25, এরপর গত বৃহস্পতিবার 30,000 করে প্রজ্ঞাপন দেয় সরকার। সেটি প্রত্যাখ্যান করে অনির্দিষ্টকালের এই কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। শিগগিরই যৌক্তিক সমাধান না এলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। আমাদের যেটা 30,000 টাকার প্রজ্ঞাপন দিয়েছিল, অ্যাকচুয়ালি এটা প্রহসন ছাড়া কিছুই না। পিঠ থেকে গেছে, যদি এবারও আজকেও যদি না হয় কিছু, আমাদের লাগাতার কর্মসূচি চলতে থাকবে। আজকে এখন আমাদের হাতে প্রজ্ঞাপন আসুক, আমরা এখন রাস্তা ছেড়ে দিব। আমরা এই জনদুর্ভোগের কারণ হতে চাচ্ছি না। এখন যা হবে এর ফয়সালা রাজপথেই হবে। কর্মবিরতির ডাক দিয়ে গত সপ্তাহেও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন এই চিকিৎসকরা। তাই আশ্বাস নয়, প্রজ্ঞাপন নিয়েই ঘরে ফেরার ঘোষণা আন্দোলনকারীদের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসকদের আন্দোলনের আরো খবর জানাতে এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা 11:30 থেকে শুরু করে এখন এই দুপুর পর্যন্ত এখনো শাহবাগ অবরোধ করে রেখেছে ট্রেনি চিকিৎসকরা। তারা আসলে যেমনটি বলছেন, তাদের দাবি যদি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ঠিক ততক্ষণ আসলে তারা এই সড়ক অবরোধ করে রাখবেন। বিশেষ করে একটু যদি বলি যে এই একই দাবিতে, তাদের ভাষ্য অনুযায়ী একই দাবিতে বেশ কয়েকবার তারা আসলে সড়কে নেমেছে এবং আশ্বাস পেয়ে বারবার কিন্তু ঘরে ফিরেছে। তবে বাস্তবতা, তাদের দাবি এখন পর্যন্ত তাদের প্রত্যাশা পূরণ হয়নি। সেই লক্ষ্যে কিন্তু এখন যেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের যে এক দফা দাবি 50,000 টাকার প্রজ্ঞাপন, সেই ভাতা করে যে প্রজ্ঞাপন, সেই 50,000 টাকার প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত তারা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। একটু জানিয়ে রাখি যে একই দাবিতে কিন্তু গত সপ্তাহের রোববারও কিন্তু তারা এই কর্মসূচি পালন করেছে। তবে সেখানে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের আসলে যৌক্তিক সমাধান আসলে নেওয়া হবে। বিশেষ করে একটি জিনিস তারা যেটি বলছেন যে 30,000 টাকার প্রজ্ঞাপন তাদেরকে দেওয়া হয়েছে, পরবর্তীতে সেটিতে কিন্তু তাদের কোনো প্রতিনিধি দল কিন্তু রাখা হয়নি, অর্থাৎ তাদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি না নিয়েই সরকার এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই কিন্তু তারা বলছেন। তবে তারা যেটি বলছেন যে তাদের সাথে যদি আলোচনা করা হতো তবে সেই প্রজ্ঞাপনের চিত্র কিছুটা হলেও ভিন্ন হতো। এবং সব মিলিয়ে তারা এখন যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এখানে কোনো প্রতিনিধি না আসবেন, এখানে এসে তাদের সাথে বসে সমাধানে না যাবেন, ততক্ষণ পর্যন্ত তারা এইখানে অবস্থান
অবস্থান করবেন। বিশেষ করে একটু যদি বলি, সকালে যখনই তারা এখানে অবস্থান নেই আমরা দেখেছি সকাল থেকেই সারা দেশ থেকে কিন্তু এইসব বেসরকারি ট্রেনি চিকিৎসকরা এখানে এসেছেন। তারা এসে যে দাবিগুলো করেছেন, প্রথমে কিন্তু তারা সকালে এসে সরাসরি সড়কে না নেমে 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন প্রশাসন কর্তৃপক্ষকে। সেই 2 ঘন্টা যখন পেরোয়, অর্থাৎ 11টা পর্যন্ত সময় দিয়েছিলেন, সে সময়ের পর 11:30টায় তারা এখানে অবস্থান নিয়েছে। তা একটু জানিয়ে রাখি, তাদের এখানে অবস্থান নেওয়ার ফলে এই আশপাশে যত সড়ক রয়েছে সব সড়কের কিন্তু যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। ফলে সাধারণ মানুষ কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছেন, তারা বিকল্প পথ হিসেবে মেট্রো রেল ব্যবহার করছেন। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ট্রেনি চিকিৎসকদের আন্দোলনের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম শাহবাগে। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিগত সরকারের আমলে চাকরিচ্যুত সামরিক বাহিনীর সদস্যরা। চাকরি ফেরত, পেনশনের সুবিধা ও সামরিক আইন সংস্কারের দাবিতে সকালে রাজধানীর জাহাঙ্গীর গেট মোড়ে অবস্থান নেন তারা। অভিযোগ করেন, বিগত সরকারের আমলে তারা বৈষম্য ও অনিয়মের শিকার হয়ে চাকরি হারিয়েছেন। দাবি পূরণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন আন্দোলনকারীরা। কেন আজকে আমি না খেয়ে, আমার মা না বিনা চিকিৎসায়, আমার পা বিনা চিকিৎসায়, আমার মেয়েটাকে ভর্তি করতে পারছি না, আমার ছেলেটা ঘুরে বেড়াচ্ছে, খাওয়াতে পারছে না, কেন ভাই? বিনা অপরাধে আমি দীর্ঘ 51 দিন অন্ধকার প্রকোষ্ঠে ছিলাম। আমাকে বলা হয়েছিল আমি সিনিয়র অর্ডার ভায়োলেট করছি। প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই অনুরোধ, স্যার আপনি একটু দৃষ্টি আকর্ষণ করেন। আমার এই ছোট বাচ্চা দুটো নিয়ে আমি কতটা কষ্ট করতেছি, কতটা অসহায় জীবন যাপন করতেছি। আমি আমার দাবি একটাই যে আমাকে আমার চাকরিটা ফেরত দেওয়া হোক। দুপুরের সময় আরো থাকছে। তারা আমাদেরকে বারবার 10 মিনিট 5 মিনিটের আশা দিতেছে। যে কোনো কাউন্টারে যাও, টাকা ব্যবস্থা আছে। বিপিএল টিকিট নিয়ে মহা অব্যবস্থাপনা, অনলাইনে বিক্রির অস্পষ্ট ঘোষণায় বিপাকে সমর্থকরা, ব্যর্থতার দায় স্বীকার বিসিবির। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের পাসপোর্ট আটকে রেখে লাপাত্তা অনেক রিক্রুটিং এজেন্সি, ফেরত দিচ্ছে না টাকাও। পাসপোর্ট ও টাকা উদ্ধারে মন্ত্রণালয়ের সহায়তা দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা, নইলে মহাসমাবেশের হুঁশিয়ারি তাদের। দীর্ঘদিন বন্ধের পর 2022 সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারের পথ খোলে। চলতি বছরের 31 মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লক্ষ কর্মী দেশটিতে পাড়ি দিলেও টিকিট জটিলতার কারণে যেতে পারেনি প্রায় 18,000-এর বেশি শ্রমিক। রবিবার সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এসব কর্মীদের একাংশ মানববন্ধন করেন। জানান, রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টাকা ও পাসপোর্ট ফেরত দিচ্ছে না, অনেক অফিসেই বন্ধ হয়েছে লাপাত্তা। আসলে ভাই বলার মতো আমাদের ভাষা নাই। আমি যদি মরে যাই আমার ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমরা জমি বিক্রি করতেছি, টাক মায়ের গহনা গহনা বিক্রি করছি, করে টাকা পয়সা দিচ্ছে আমরা ভাই। এইটা নিয়ে কোনো সমাধানে এখন পর্যন্ত কোনো পক্ষই আসে নাই। ধার করে মালয়েশিয়া যাওয়ার খরচ জোগাড় করায় অনেকে পড়েছেন চরম ভোগান্তিতে। অভিযুক্ত এজেন্সিগুলো থেকে টাকা ও পাসপোর্ট ফেরত পাওয়া এবং দ্রুত মালয়েশিয়া পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ চান তারা। মালয়েশিয়া যে হয়তো ফ্যামিলির দায়িত্বটা নিতে চাইছে ছেলে, আজ পর্যন্ত পারি না। 7 মাস ধরে ঘর বাড়িতে উঠতে পারতেছি না আমরা স্যার। কেন অসহায় মানুষ, আমরা ঢাকাতে আছি, আমরা বাড়িতে যেতে পারতেছি না, বাড়িতে থাকতে পারতেছি না কিস্তির কারণে। সাব এজেন্টরা বলছে সিন্ডিকেটের দোষ, সিন্ডিকেট বলছে সাব এজেন্টের দোষ, সবাই একজনের দোষ দেয়। আর আমরা সাধারণ কর্মী কি করলাম? তাহলে আমাদের টাকা কোথায়? এ সময় কর্মীরা জানান, তাদের দাবি পূরণ না হলে মালয়েশিয়া অভিবাসী প্রত্যাশীদের নিয়ে সোমবার মহাসমাবেশের ডাক দেওয়া হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সিলেটে পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ। দাফন হবে সন্ধ্যায়। এ বিষয়ে সবশেষ খবর জানাবেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের শাহিদগাঁ ময়দানে, এবং শাহিদগাঁ ময়দানে আমাদের এই এলাকার সিলেটের কৃতি সন্তান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর যে লাশ তোলা হয়েছে, লাশ তোলার পর এখানে আনা হয়েছে এবং এখানে দোয়া মাহফিল এবং তার উদ্দেশ্যে দোয়া মাহফিল হচ্ছে। এখান থেকে নিয়ে যাওয়া হবে তার বাড়িতে, এবং এই হারিস চৌধুরীর সাথে রয়েছে তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী। বলে রাখা প্রয়োজন যে
2021 সালে 3 সেপ্টেম্বর হাদি চৌধুরী মৃত্যুবরণ করলে ওই সময়ে আওয়ামী লীগ সরকার আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহবুবুর রহমান নামে সাভারের বিরুলিয়া জানিয়া খাতামু মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয়। পরবর্তীতে তার মেয়ে সামিরা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে তার ডিএনএ টেস্ট করা হয় এবং ডিএনএ টেস্ট করার পরে প্রমাণিত হয় যে হাদি চৌধুরীর লাশই সেদিন দাফন করা হয়েছিল এবং নানান আনুষ্ঠানিকতা শেষে লাশ কবর থেকে তোলা হয়েছে এবং তোলার পরে এই লাশ এই সিলেটে আজকে সকালে সড়ক পথে আনা হয়েছে এবং সড়ক পথে আনার পরে এখন দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। দোয়া মাহফিল অনুষ্ঠানের পরে এখন কানাইঘাটে নিয়ে যাওয়া হবে। কানাইঘাটে সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন সম্পন্ন করা হবে। সবকিছু মিলে বলা যায় এখানে যেই আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতায় বিএনপি সহ বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং উপস্থিত ছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাদি চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। দোয়া শেষে হাদি চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এখন এখান থেকে সড়ক পথে নিয়ে যাওয়া হবে কানাইঘাটে নিয়ে যাওয়ার পরে সেখানে দাফন করা হবে এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সেখানে দাফন করা হবে। তার নিজ বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলা এবং সেই কানাইঘাট উপজেলার নিজ বাড়িতে এই তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে এবং তার মেয়ে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে এই লাশ উত্তোলন করে তার বাড়িতে পুনরায় দাফনের ব্যবস্থা করা হয়েছে। মোটামুটি এই ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হাদি চৌধুরীর যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো তার সবশেষ খবর। ব্যাংক খাতে ব্যর্থতার জন্য একক কোনো গোষ্ঠী দায়ী নয়, কম বেশি সবারই দায় আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রোববার রাজধানীর মিরপুরে বিআইবিএম এর গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় ব্যর্থতা থাকলেও ব্যাংক খাত অনেক দূরে গিয়েছে বলেও উল্লেখ করেন গভর্নর। বর্তমানের ভঙ্গুর অবস্থা থেকে আর্থিক খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে, সেজন্য আমানতকারী ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে বলেও জানান আহসান এইচ মনসুর। আগামীতে গ্রিন ফাইন্যান্সিং এবং এসএমই খাত নিয়ে ব্যাংকগুলোকে কাজ করার নির্দেশনাও দেন তিনি। পুরো আর্থিক খাতটাই যত দূর এগোতে পারত সেটা আমরা পারিনি। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে। তো যাই হোক, এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম, সবাই হয়তো আমাদের নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সাথে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয়নি, সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠতে বাকি আর মাত্র দুদিন। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে সাজসজ্জার শেষ আঁচড়। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদের সম্মানে যুক্ত হচ্ছে নতুনত্ব। তৈরি হচ্ছে আবু সাইদ ও মীর মুগ্ধ কর্নার। থাকছে অনলাইনে স্টল প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকিট কাটার সুবিধা। তারুণ্যের চেতনাকে প্রাধান্য দিয়ে সাজানো এবারের আসর হবে আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ, এমন প্রত্যাশা আয়োজক সংস্থা ইপিবির। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। হাতুড়ি পেরেকের ঠক ঠক শব্দ, কেউ ছুটছে কাঠ আর বোর্ড নিয়ে, কেউ বা দিচ্ছেন রং তুলির আঁচড়, শেষ মুহূর্তের ঝালাই। সব মিলে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। দুদিন বাদেই পর্দা উঠবে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। গত বছর নির্বাচনের কারণে 20 দিন পিছিয়ে শুরু হওয়ায় প্রস্তুতি কিংবা ব্যবসায় যে ভাটা পড়েছিল, এবছর তা কাটাতে প্রস্তুতি নিচ্ছে মেলায় অংশ নিতে যাওয়া প্রতিষ্ঠানগুলো। আমাদের প্যাভিলিয়নে হচ্ছে বাণিজ্য মেলা আমাদের সবচেয়ে বড় প্যাভিলিয়ন। স্ট্রাকচারের কাজ ডান, এখন ভিতরে যে ইনক্লুডিং কাজগুলো হচ্ছে, কালকের ভিতরে কাজ শেষ হবে, ডেকোরেশনের কাজটাও আমাদের পরশুদিন শেষ হয়ে যাবে। দেশি বিদেশি মিলে স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকছে 362টি। বাংলাদেশ বাদে 7টি ভিন্ন দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নেবে এবারের আসরে। 2025-এর বাণিজ্য মেলায় যুক্ত হচ্ছে বেশ কিছু নতুনত্ব। 2024-এর জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে ঠিক এই জায়গায় তৈরি হবে শহীদ আবু সাইদ কর্নার। মেলার পেছনের দিকটায় থাকছে মীর মুগ্ধ কর্নার এবং ভেতরে থাকছে তারুণ্যের প্যাভিলিয়ন।
তবে অপরিবর্তিত থাকছে প্যাভিলিয়ন, স্টল বা রেস্টুরেন্টের স্পেসের ফ্লোর মূল্য বা ভাড়া। টিকিটের জন্য প্রাপ্তবয়স্কদের গুনতে হবে 50 টাকা, 12 বছরের নিচে হলে টিকিট মূল্য অর্ধেক। গত বছর যে ফ্লোর প্রাইস ছিল সে একই ফ্লোর প্রাইস আছে, তবে এই বছরের নতুনত্ব হচ্ছে এবছর পুরো বরাদ্দ প্রক্রিয়াটা হচ্ছে অনলাইন। মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রত্যাশা, নতুনত্বের ছোঁয়ায় এবছর আরও আকর্ষণীয় হবে বাণিজ্য মেলা। 2025-এর বাণিজ্য মেলা মানে হচ্ছে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতার যে বিজয়, সেটাকে প্রক্ষেপণ করেই মূলত মেলার সমস্ত কার্যক্রমের সাথে আমরা সমন্বয় করছি। এবার বাণিজ্য মেলায় প্রবেশের জন্য থাকছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। শিশুদের জন্য হচ্ছে প্রযুক্তি ভিত্তিক শিশু পার্ক। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। শেষে গাজার উত্তরাঞ্চলের আংশিক সচল থাকা একমাত্র হাসপাতাল কামাল আদওয়ানের কার্যক্রমও বন্ধ হয়ে গেল। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি অভিযানের পর হাসপাতালের রোগী এবং স্বাস্থ্যকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলের অব্যাহত হামলায় নতুন করে নিহত হয়েছেন অন্তত 48 জন। একই দিন গাজা থেকে জেরুজালেমের দিকে লক্ষ্য করে দুটি দূরপাল্লার রকেট ছোড়া হয়। এদিকে যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। ইসরায়েলের অমানবিক আগ্রাসনের জেরে বন্ধ হয়ে গেল গাজার উত্তরাঞ্চলের শেষ হাসপাতাল কামাল আদওয়ানের সেবা কার্যক্রম। ইসরায়েলি অভিযানের পর গাজার কামাল আদওয়ান হাসপাতাল এখন পুরোপুরি ফাঁকা। নেই কোনো স্বাস্থ্যকর্মী, নেই কোনো রোগী। হাসপাতাল রোগী ও স্বাস্থ্যকর্মীদের আরেক বিধ্বস্ত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজার উত্তরাঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়েছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে চরম বিপাকে পড়ছেন স্বাস্থ্যকর্মীরা। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনার পর প্রায় ৭৫,০০০ ফিলিস্তিনি স্বাস্থ্যসেবা বিঘ্নিত হবে বলে জানায় WHO। স্থানীয় সময় শনিবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় একদিনে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নারী শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এদিন গাজা থেকে জেরুজালেমের দিকে দুটি দূরপাল্লার রকেট ছোড়া হয়েছে। রকেট প্রতিহত করার চেষ্টা করা হলেও তা সফল হয়েছে কিনা তা নিয়ে সন্দিহান তেল আবিব। তবে হামলায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই তীব্র শীতে বিপর্যস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বেশিরভাগ শরণার্থী শিবির ধ্বংস হয়ে যাওয়ায় তীব্র ঠান্ডায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। প্রতিনিয়ত ঠান্ডায় শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। 1,35,000-এর মধ্যে প্রায় 1,10,000 তাঁবু সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে বলে জানা গেছে। এদিকে গাজার যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে হাজারো মানুষ প্রতিবাদে অংশ নিয়েছে। বিক্ষোভকারীরা একটি শান্তিপূর্ণ সমাধান এবং গাজায় হামলা বন্ধের দাবি জানিয়েছে। নেতানিয়াহু সরকারের যুদ্ধ পরিচালনা নীতির বিরোধিতা করে তেল আবিবে রাস্তায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলিরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। খেলার খবর। কাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএল এর 11তম আসর। তবে টুর্নামেন্টের আগের দিন টিকিট সংগ্রহ নিয়ে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। প্রথম দিনের ম্যাচের টিকিটের জন্য সকাল থেকেই মিরপুর স্টেডিয়ামের সামনে ভিড় করেন অনেকে। তবে কোনো টিকিট বুথ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দীর্ঘ সময় অপেক্ষার পরও বিসিবি থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না জানানোয় উত্তেজনা বাড়তে থাকে। এর আগে বিসিবির সভাপতি জানিয়েছিলেন বিপিএল এর টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করতে চান, তবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সে কারণেই এমন দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। পরিস্থিতি জটিল হতে থাকলে ঘোষণা আসে অনলাইনের পাশাপাশি মধুমতি ব্যাংকের মাধ্যমেও টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেট প্রেমীরা। আমাদের দেশ বিপিএল খেলা, আমরা চাই আমাদের দেশের খেলা যেমনি শৃঙ্খলাভাবে হোক। আমরা টিকিট যেভাবে আগে শৃঙ্খলাভাবে পাইতাম, এখনো যেন আমরা শৃঙ্খলাভাবে টিকিট পাই, ওইটাই আমাদের দাবি। কাউন্টার যাও, এখানে টিকিট দিবে 12টার পর টিকিট। আশেপাশে সব কাউন্টার, যে কোনো কাউন্টার যাও, ঢাকার ভিতরে ব্যবস্থা আছে। মধুমতি ব্যাংকের থেকে টিকিট মধুমতি ব্যাংকের কাউন্টারে। আরও জানাতে এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিবন। সরাসরি যাচ্ছি তার কাছে।
মাস সপ্তাহ দিনের কাটা পেরিয়ে সময় এখন মোটে ঘন্টার কাটে এসে ঠেকেছে। অর্থাৎ বিপিএল এর 11তম আসর যে উন্মাদনা, সে উন্মাদনা তো আগে থেকে শুরু হয়ে গেছে। দলগুলো অনুশীলন শুরু করেছে বৃহস্পতিবার থেকে। কালই আসলে প্রথম ম্যাচ। তবে সেই ম্যাচের আগে টিকিট সহ নানা বিষয়ে কিন্তু বিসিবি বলছিল যে একটা ব্যতিক্রম বিপিএল হবে, কিন্তু কতটুকু ব্যতিক্রম হবে সকাল থেকে নিশ্চয়ই দর্শক দেখছেন একটা বিশৃঙ্খল, একটা হজবরল অবস্থা। সকাল থেকে সেই বিষয়ে আসলে কভার করছিলেন সহকর্মী মাকসুম আলম খান। একটু তার কাছে জানতে চাইব, মাকসুম, সকাল থেকে আসলে বিপিএল এর টিকিট নিয়ে আপনি সংবাদ সংগ্রহ করছিলেন। 24 ঘন্টারও কম সময় রয়েছে, এখন পর্যন্ত দর্শকরা টিকিট কাটতে পারেনি অনলাইনে এবং ব্যাংকের মাধ্যমে দেবে 4টার সময়। তাও আবার ওভারঅল যদি আপনি কি দেখেছেন সকাল থেকে আসলে মূলত আমি যেটা বলতে চাই, কনফিউশনটা তৈরি হয়েছে যেখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এর আগে একবার একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এবারের বিপিএলে সমস্ত টিকিট অনলাইনে দেবেন বলে তারা পরিকল্পনা করেছেন, কিন্তু সেই পরিকল্পনার মানে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসলে বিসিবির তরফ থেকে জানানো হয়নি, যার কারণে এই কনফিউশনটা তৈরি হয়েছে। মানুষ প্রতিবার বিপিএলে আমরা যেটা দেখি, বিপিএল কিংবা যে কোনো টুর্নামেন্টের আগেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই লম্বা লাইন থাকবে বিসিবির সামনে বা মিরপুর স্টেডিয়াম বা তাদের বেঁধে দেওয়া একটা বুথ থেকে তারা টিকিট সংগ্রহ করবেন, এরকম ব্যাপারটা থাকে। এইবারও ঠিক সেইভাবেই তারা এসেছেন, কিন্তু অনেকে ভোরবেলা 4টা থেকেও এসেছেন। তারা এসে সেরকম কোনো বুথ বা কাউন্টার পাননি, যার কারণে তারা মানে এক সময় উত্তেজনাটা তৈরি হয়। বিসিবি থেকেও সুনির্দিষ্টভাবে জানানো হয়নি যে কিভাবে কোন টাইমে টিকিট তারা সংগ্রহ করতে পারবেন। যখন অনলাইনের কথা বলা হয়েছে, অনলাইনে তারা সবাই চেক করেছেন, সেখানেও সার্ভার জটিলতা ছিল। পরে উত্তেজনা ঠেকাতে বা জটিল পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য পরে 11:30 থেকে 12টার মধ্যে এসে বিসিবি জানায় যে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মধুমতি ব্যাংকের 7টি শাখা থেকে আসলে তারা ফিজিক্যালিও কিনতে পারবেন টিকিট, এবং একই সঙ্গে অনলাইনেও এখন থেকে ঠিক আছে, এবং আগামীকাল 10টা থেকেও খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত তারা টিকিট কালেক্ট করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মাকসুম আলম খান যেমনটা বলছিলেন টিকিট নিয়ে। তবে এই পাশ কাটিয়ে যদি আমরা বলি যে আজই প্রথমবারের মতো 7 দল অনুসরণ করেছে, কিছুক্ষণের মধ্যে তামিম ইকবাল খান, বরিশালের যিনি অধিনায়ক, তিনি সংবাদ সম্মেলন করবেন। তো এই ছিল আমার কাছে বিপিএল এর যে উন্মাদনা, বিপিএল এর শুরু এবং দলগুলোর অনুশীলনের সবশেষ আপডেট। সরাসরি ছিলাম মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে 72-এর সংবিধানের। সংবাদ সম্মেলনে অভ্যুত্থানের নেতারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। দক্ষিণ কোরিয়ায় 181 আরোহী নিয়ে অবতরণের সময় বিমান বিধ্বস্ত। এখন পর্যন্ত 151 মরদেহ উদ্ধার, খোঁজ নেই 28 জনের, 2 জনকে জীবিত উদ্ধার। এবং কুকুরকে বাঁচতে গিয়ে অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ, শেরপুর নারী সহ 6 আরোহী নিহত। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় চালক ছিলেন নেশাগ্রস্ত, মালিক গ্রেফতার। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।